দর্শক মণ্ডলী, বিরতির পর আজকের লিগ্যাল রাইটসের সর্বশেষ পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আনলফুল ইভিকশন নিয়ে কথা বলছি, ইমিগ্রেশন এবং অন্যান্য বিষয়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমি একটা ছোট্ট একটা আপডেট দিব, অনেকগুলো আপডেট যদিও রয়েছে। একটা হচ্ছে যে আগামী বছর এপ্রিল থেকে নিউ অ্যাডভাইস সার্ভিসেস ফর অ্যাসাইলাম সিকার্স, এটা হচ্ছে হোম অফিস নিউ অ্যাডভাইস সার্ভিসেস ফর অ্যাসাইলাম সিকার্স ফ্রম এপ্রিল 2014, যেটাতে বলা হয়েছে গত 13ই নভেম্বর এটা ডিক্লারেশন আসছে। এর দায়িত্ব দেওয়া হয়েছে রিফিউজি কাউন্সিল এবং মাইগ্রেন্ট হেল্পলাইনকে। অ্যাকর্ডিং টু হোম অফিস, দি রিফিউজি কাউন্সিল will operate the service to support unaccompanied children seeking asylum. Migrant Helpline will provide independent advice and guidance about the asylum process to adult asylum seekers and their dependent. The services provided by Migrant Helpline from April 2014 will replace current one-stop and wraparound arrangement. এটা হচ্ছে ঘোষণা। তারপরে আর অনেকগুলো কেস ল আসছে, আমি হালকা একটু টাচ করতে চাই, অনেকের জন্য হেল্প হবে। বিশেষ করে একটা কেস আসছে এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেস নিয়ে। এই মামলার নাম হচ্ছে, এটা আপার ট্রাইব্যুনাল ডিসিশন হচ্ছে কাবিয়া, এবং সেখানে বলা হচ্ছে যে মূলত জোর দেওয়া হচ্ছে, এগুলো আগেই ছিল, মানে আর্টিকেল 8 যারা হিউম্যান রাইটসে অ্যাপ্লাই করবেন, যেনতেনভাবে অ্যাপ্লাই করে আর্গুমেন্ট করে ইমিগ্রেশন লতে জিতার কোনো সম্ভাবনা নাই। খেয়াল রাখবেন, অনেক ক্ষেত্রে বলা হয় যে যা আছে লিখে দিয়ে দিলাম হবে না, এগুলি স্টেজ রয়েছে, স্টেজ বাই স্টেজ এগুলো দিতে হয়। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট প্লাস আপার ট্রাইব্যুনাল বারবার অনেকগুলো সিদ্ধান্ত আসছে, কিন্তু স্পেসিফিক কিছু সিদ্ধান্ত রয়েছে, সেগুলি মানতে হবে। সুতরাং এখন ইমিগ্রেশন তো এমনিতেই খুবই কঠিন, আর্টিকেল 8 রাইট থাকলেও যথাযথভাবে টেস্টগুলি পাস করতে হবে। আমি সামান্য কয়েকটা বিষয় উল্লেখ করব। দ্য নিউ রুলস, যেটা কাবিয়ে বলা হয়েছে, এবং MF প্যারা 938 এক্সেপশনাল সার্কামস্টেন্সেস, এটা ইউকে আপার ট্রাইব্যুনাল 00569 এই মামলা হচ্ছে। সেখানে বলা হচ্ছে নিউ রুলস রিলেটিং টু দ্য আর্টিকেল 8 ক্লেম অ্যাডভান্স বাই ফরেন ক্রিমিনালস। মূলত যেটা করা হচ্ছে যে আর্টিকেল 8 করতে হলে MF নাইজেরিয়া সেই মামলার যে গাইডেন্স দেওয়া হয় সেটা মানতে হবে। আবার দ্বিতীয় পর্বে বলা হচ্ছে দি কোয়েশ্চন বিং অ্যাড্রেসড বাই দি ডিসিশন মেকার অ্যাপ্লাইং নিউ রুলস সেট আউট ইন প্যারাগ্রাফ 398 of 25 considering claim founded upon Article 8 of ECR that being addressed by the judge who carried out what referred in MF Article 8। অর্থাৎ আর্টিকেল MF মামলা যেগুলি এক্সেপশনাল মামলার জন্য যেগুলি বলা হয়েছে, সেই স্টেজগুলি ফলো করতে হবে জাজ যখন ডিসিশন নেবেন, এবং সেক্ষেত্রে যিনি লয়ার রয়েছেন তাকে এই টেস্ট পাস করতে হবে। তারপরে আরেকটি মামলা আসছে, আমি সব জিস্ট বলছি, যে JS ফরমার আনঅ্যাকম্পানিড চাইল্ড ডিউরেবল সলিউশন আফগানিস্তান, সেই মামলাটিও আসছে। বিশেষ করে লোকাল অথরিটির দায়িত্ব, প্লাস যখন আনঅ্যাকম্পানিড চাইল্ড বড় হয়ে যায়, কোনো কারণে আপিল রিফিউজ হলে সেক্ষেত্রে কোন বিষয়গুলো বিবেচনা করা হবে। লোকাল অথরিটিজ অব্লিগেশন টু এন অ্যাপেলেন্ট as an unaccompanied child, an asylum seeker, and his status as a former relevant child after he becomes 18 do not of themselves determine the outcome of the decision and appellant's immigration status, but may provide evidence relevant to those issues. শুধুমাত্র আগে, এখন যদি অ্যাডাল্ট হয়ে যায়, আগের বিষয়গুলি যথাযথ থাকলেই হবে না, নতুন বর্তমানে যেসব বিষয় রয়েছে সেই সব বিষয়গুলি বিবেচনায় আনতে হবে। সুতরাং খুবই কেয়ারফুল, আগে একবার পেয়ে গেছেন সুতরাং মামলা হয়ে যাবে, এই ধরনের খেয়াল মনে করলেই হবে না। ফর অ্যান আনঅ্যাকম্পানিড অ্যাসাইলাম সিকিং চাইল্ড, দি বেস্ট ডিউরেবল সলিউশন টু বি রিউনাইটেড উইথ হিজ ওন ফ্যামিলি আনলেস দেয়ার ইজ এ গুড রিজন ফর দি কন্ট্রারি। আমি আর ডিটেলস পড়তেছি না। আর যেটা হচ্ছে হোয়ার দি সেকশন 55টা কিন্তু বাচ্চা বড় হয়ে গেলে এইটা বিবেচনায় আসবে না, এটাও এই JS মামলায় বলা হয়েছে। সুতরাং আপনারা, এজন্যই বলা, আর্টিকেল 8-এর ক্ষেত্রে যখন করা হবে নতুন গাইডেন্স দেওয়া হয়েছে, মামলাটা হচ্ছে গাইডেন্স ফলো করবেন। আর সেকশন 55 যেটা রয়েছে, সেকশন 55 বেস্ট ইন্টারেস্টটা বাচ্চা বড় হলে এটা অ্যাপ্লাই হবে না। সুতরাং আপনারা যখন যে বিষয়ে অ্যাপ্লাই করবেন দয়া করে এক্সপার্ট লয়ারের অপিনিয়ন নেবেন, কারণ এখন সবগুলি অ্যাপ্লিকেশন এবং ইনক্লুডিং হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন শুধুমাত্র অ্যাপ্লাই করলে কাগজ সামনে ধরে দিলেই হবে না, লয়ের সঙ্গে এটা মিক্স করে অ্যানালাইসিস করে অ্যাপ্লাই করতে হবে। আমি এখন যাচ্ছি
একটা কল নিব, কারণ আমার অতিথির কাছ থেকে বিশেষ করে আনলফুল ইভিকশনটা শেষ করতে হবে। দেখি লাইনে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওরকম ভাই একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম ইমিগ্রেশনের ব্যাপারে। জি বলেন প্লিজ। আমি টিয়ার 1 এন্টারপ্রেনার ভিসার জন্য অ্যাপ্লাই করছিলাম। আমার ভিসাটা রিফিউজ হয়েছিল এই বছরের জুনে। জি তো আমি আপিল লজ করছিলাম এই ডিসিশনের এগেইনস্টে। জি আপিল পেন্ডিং থাকা অবস্থায় আমার এই ভিসা হয়ে গেছে এই দেশে। তো আমি আপিলটা 10 বছর হয়ে যাওয়ার পরে আপিলটা উইথড্র করে আমি 10 ইয়ার্স এর লং রেসিডেন্সির জন্য ইনডিফিনিট লিভ টু রিমেইন এর জন্য অ্যাপ্লাই করছি। জি কারণ আমাকে বলা হয়েছিল যে 28 ডেজ সময় থাকে আপিল উইথড্র করলে। জি আপনি কি বলতে পারবেন যে আপিল করার ফলে আমার কোনো প্রবলেম না? কি বলতে হবে? যে আপিলটা উইথড্র করার জন্য আমার ভিসাটা রিফিউজ হবে কিনা, 10 ইয়ার্স কি কাউন্ট হবে আপিল উইথড্র করলে? আপিল উইথড্র করার 28 দিনের মধ্যে করলে কোনো প্রবলেম হবে না। আমার কি কোনো আপিল রাইট থাকবে এই ইনডিফিনিটে, বা আপডেট কি পরে আনা যাবে যদি কোনো কারণে ওটা রিফিউজ করে? আপনার আপিল রাইট থাকবে না। কোনো কারণে জি, কোনো জুডিশিয়াল রিভিউ বা কোনো রিভিউ করা যাবে না? জুডিশিয়াল রিভিউ করতে পারবেন। করতে পারবো? হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আমি যাচ্ছি ব্যারিস্টার রেজা চৌধুরীর কাছে। বিশেষ করে আমরা আনলফুল ইভিকশনের ব্যাপারে কথা বলছিলাম, যে কখন আনলফুল ইভিকশন কি কি রিমেডি পাওয়া যায়। আমরা শেষ পর্যায়ে রয়েছি। ব্যারিস্টার রেজা চৌধুরী। জি, আরেকটা ব্যাপার হচ্ছে যে এই এই ধারণা আপনারা রাখবেন না যে শুধু সলিসিটরের কাছে গিয়ে যে আপনাদের যে এই আইনের মানে রেমেডিটা আপনাদের এশোর করার জন্য। There is another way of bolstering the case, which is of course by going to the local authorities environmental health officer. Environmental health officer তাদের মানে পাওয়ার থাকে both under the Housing Act 2004 and also under other legislation such as the Environmental Protection Act, যে তারা এই প্রাইভেট ল্যান্ডলর্ডের প্রেমিসিসে গিয়ে দেখতে হবে whether the premises are in fit human habitation or not. এটা করার মানে মেন উদ্দেশ্যটা হচ্ছে এই যে একটু গরম পানিটা ঢালার জন্য, যে এই লোকাল অথরিটি আর ইনভলভড and they too can take action. তারা যদি চায়, and this has happened in many of my cases, যে আমি সলিসিটরকে বলছি যে এক কাজ করো, তোমরা এই এনভায়রনমেন্টাল হেলথ অফিসার কাছ থেকে একটা রিপোর্ট নিয়ে আসো, আর দরকার হলে একটা উইটনেস স্টেটমেন্টও নিয়ে আসো, যে উইটনেসটা কোর্টে এসে সাক্ষী সাক্ষ্য দিবে। সো দ্যাটস দি আদার ওয়ে। আপনারা এটাই খেয়াল রাখবেন যে যদি এটা হয় তাহলে অবশ্যই তা শিগগিরই আপনার এই এনভায়রনমেন্টাল হেলথ যে অফিসারকে একটা মানে কমপ্লেন দেবেন যে দিস ইজ দি পজিশন, দিস ইজ what I've been suffering from, ইত্যাদি ইত্যাদি। The other the issue which is quite pertinent, আপনারা খেয়াল রাখবেন যখন সলিসিটরের কাছে যখন যান যে তারা এই ব্যাপারে সচেতন থাকেন এবং এই ব্যাপারে তাদের মানে কম্পিটেন্স থাকে। কারণ যখন আপনি এই কেসটা আপনারা যখন সাজানো হবে, and I don't mean by that you are somehow making up the case. সাজানো মানে হচ্ছে গিয়ে কেসটাকে মানে মাউন্ট করা, মানে কেসটাকে মানে to get and prepare the documents, মানে প্লিডিংস যে স্টেটমেন্ট অফ কেস যেটা হয়, যদি ইনজাংশন ব্যাপার থাকে তাহলে ইনজাংশন অ্যাপ্লিকেশন টুগেদার উইথ এনি উইথ স্টেটমেন্ট ওর অ্যান অ্যাফিডেভিট, তার সাথে যদি কোনো ডকুমেন্ট যদি থাকে, ফর এক্সাম্পল যদি আপনার রেন্টের ব্যাপারে যদি থাকে, কোনো টেনেন্সি এগ্রিমেন্ট যদি থাকে, যদি কোনো ফটোগ্রাফ যদি থাকে, আপনার যদি ফটো যদি থাকে যে এই বয়লারটা ভেঙে গেছে কিংবা এই ল্যান্ডলর্ডের লোক আসছে, 2-4 জন মানুষ heavy handed chaps or those who are looking rather menacing, হাতে এই মানে ডান্ডা মান্ডা নিয়ে আসছে মারার জন্য, তাহলে তো অবশ্যই আপনি ফটোটা রাখতে পারেন কিংবা একটা ভিডিও ফুটেজও রাখতে পারেন। আজকে তো আমাদের মোবাইল ফোনে তো সব কিছু আছে। এটা যদি থাকে তাহলে নিশ্চয়ই আপনারা এই স্টেটমেন্টের সাথে একটা মানে অ্যাটাচ করবেন, এক্সিবিট করবেন। যত ওই যে বলা হয় যে মাল মশলা যদি থাকে তাহলে আপনার কেসের জন্য উত্তম। জাজ সাহেব ভালো থেকে এসব দেখতে পারেন যে ব্যাপারটা কি হয়েছে। যদি এনভায়রনমেন্টাল হেলথের কোনো রিপোর্ট থাকে, স্টেটমেন্ট থাকে, অবশ্যই এটা আপনারা এই মানে এই কেসের সাথে আপনারা মানে অ্যাটাচ করবেন।
পরে যেটা হয়, বিকজ ইউ কান্ট টেক এ স্ট্যান্ড অ্যালোন ইনজাংশন তো আনতে হবে আপনার যে মূল যে আপনার যে এই কেসের আবেদন যেটা করবেন। আর কেসের আবেদনটা তো হচ্ছে এটাই যে আপনার এই যে কোয়াইট এনজয়মেন্ট যে যে Of the কাভার্নেন্টটা আছে এই আপনার টেনেন্সি এগ্রিমেন্ট যদি নাও থাকে, যদি আপনাকে যদি কোনো রিটেন এগ্রিমেন্ট যদি না দেওয়া হয়, তার মানে হয় না, তার মানে নয় যে আপনার কোনোই রাইট নাই, যে আপনার কোনো টেনেন্সি নাই, সেটা ভুল ধারণা, অবশ্যই আছে। আপনি বলতে পারেন যে বাই কোয়াইট এনজয়মেন্ট অফ দ্য প্রেমিসিস দ্য কভেনেন্ট হ্যাজ বিন ব্রিচড, যে ইমপ্লাইড এবং এক্সপ্রেস দুটোই ব্রিচ হয়েছে, যে আপনারা পার্টিকুলারাইজ করতে হবে সেই ব্যাপারে আপনারা একটু খেয়াল রাখবেন। এর জন্যই যে আজকালকে যেহেতু সবাই আমরা চাচ্ছি পয়সাটা আমাদের নিজের পকেটেই থাক, যে যেই অ্যাডভাইজার থাক, যে তারা মানে এটাই করতে পারেন যে নিজেই এই প্লিডিংসটা লিখে দিতে পারেন। ডু এনশোর দ্যাট ইউ, অফ কোর্স আই এম নট সেইং যে যদি এক্সপার্টিস যদি থাকে সলিসিটর ফার্মের ভিতরে তাহলে তো ঠিক আছে, আর যদি না থাকে তাহলে আপনারা একটু খেয়াল রাখবেন যে এই লিখিত পরে যে প্লিডিংস, ওই যে স্টেটমেন্ট অফ কেস, দ্য পার্টিকুলার্স অফ ক্লেম, যে সেই ব্যাপারটা মানে একজন এক্সপার্ট, ওয়েদার দ্য ব্যারিস্টার or solicitor advocate, তারা লিখে মানে ভালোটিকে মানে এক্সপ্রেসলি লেখা হোক। যদি আপনি যদি না লিখেন, it's the old saying, the old adage, if you don't ask you won't get, and if you don't mention anything because you think that it is plain and simple, it does not matter. In law, in litigation, you must mention even that which is so straightforward and so simple that you may say that even if it hits you in the face, that you'll be able to know it. Well, that's neither here nor there. Do express it. আপনি যদি না উল্লেখ করেন তাহলে আপনাকে কিছু দেওয়া হবে না। কেন আপনি সামান্যর জন্য আপনার কেসটা মানে এই উইকেন্ড করবেন? সো মেক শিওর দ্যাট ইজ অল ডান। যখন প্লিডিংসটা করবেন তখন আপনি বলবেন যে দেখুন, these are the list of the incidents. Incident number 1 2 3 4 এই স্পেসিফিক ডেটে আমার ফোনের পিকচার আছে, ছবি আছে, কিংবা ভিডিও আছে, কিংবা অন্য কোনো এভিডেন্স আছে, প্রমাণ আছে, সব কিছু দিয়ে আপনি যখন এই কোর্টে যখন কেসটা যাবে, স্পেশালি ইন দ্য কেস অফ দি টেনেন্ট, আর যদি ল্যান্ডলর্ড সাহেবরা থাকেন, আপনারা যদি এই অসুবিধা মানে পড়েন, তাহলে তো আপনাদেরকে দেখতে হবে আপনাদের নিজের মানে প্রমাণটা কি। আপনারটা মানে শুধুই যে আপনি বলবেন না এটা এই ব্যাপারটা হয়নি, এই ইনসিডেন্টটা হয়নি, bare denials isn't going to take you very far. You have to be able to put forward an alternative version if there is an alternative version. If your rebuttal to that case is that you weren't there or that there was somebody else, mention it. Don't simply say it did not happen. It did not happen যদি বলেন, তাহলে তো জাজ সাহেব তো কি বলবেন, জাজ সাহেব আসলে একটু বিরক্ত হবেন। তো আপনারা খেয়াল রাখবেন, মানে উভয় পক্ষর মানে ক্লায়েন্ট, আমি পুরো আমার মক্কেলের মতো আমি ব্যাপারটা নিচ্ছি, যে আপনি যদি ল্যান্ডলর্ড থাকেন তাহলে আপনাদেরকে এটাই করতে হবে যে ভালোটিকে উইথ ডিটেলস কম্প্রিহেন্সিভলি যে ইনসিডেন্টরা, যে অ্যালিগেশন যেটা আপনার উপরে মানে আনা হয়েছে, এই অ্যালিগেশনটা আপনারা ভালোটিকে উত্তর দিতে হবে, without simply saying the incident did not happen, I was not there. কোথায় ছিলেন, কার সাথে ছিলেন, কি মানে করছিলেন, সবকিছু আপনাদেরকে মানে উল্লেখ করতে হবে। আর মেকিং শিওর অফ কোর্স দ্যাট your case is consistent. আপনি যদি একবার যদি একটা বলেন, পরে যদি আরেকবার মানে আরেকটা এই জিনিসটা মানে স্টোরি যদি আপনার যদি সবসময় বদলে ফ্রম পিলার টু পোস্ট, তাহলে তো আপনার কোনো কনসিস্টেন্সি নেই। তার মানে হচ্ছে যে আপনার যে এই কন্টিনিউয়াস the credibility will be at issue, in question, and that's not just simply in the case of the tenants, but also in the case of landlords as well. আর আপনি যদি প্রাইভেটলি যদি পে করে থাকেন, whether you are a tenant or a landlord, and in most cases of course the landlords will be paying privately, তাহলে তো আপনারা যদি এটা করেন তাহলে তো আপনারই মানে লোকসান, যে লস লোকসান তো আপনাদেরকে দেখতে হবে।
আপনারা যদি সবসময় স্টোরিটা যদি চেঞ্জ হয় সবসময়, তাহলে তো ইউ নট ডুইং ইউর সেলফ এনি ফেভার্স, ইউ ওয়েস্টিং টাইম, ইউ ওয়েস্টিং ইউর কস্ট, অ্যান্ড ইউ আর বিকামিং a liability for your own case in the eyes of the court and in the eyes of the judge. আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যে কম্পেনসেশনের যে শুধু সামান্যই যদি আপনারা মনে করেন ল্যান্ডলর্ডরা, এটা ভুল ধারণা। The compensation can take various forms. General damages হতে পারে, যেটা আমরা আইনের ভাষায় যেটা বলি general damages, special damages, aggravated damages. General হচ্ছে যে সাধারণ মানে কম্পেনসেশন দেওয়ার জন্য আপনার যেটা হয়েছে। স্পেশাল মানে হচ্ছে যদি কোনো স্পেশাল আইটেম যদি এই লুজ করা হয়, এই ফার্নিচার হতে পারে, কোনো এই বিলঙ্গিংস, কোনো ইলেকট্রিক্যাল আইটেমস হতে পারে, অন্য কিছু যদি হয়, তাহলে টেনেন্টকে তো অবশ্যই এই এটার প্রমাণ দিতে হবে, রিসিট দিতে হবে, কোড দিতে হবে। জাজ সাহেব এটাই বলতে পারেন যে যেহেতু এই ইনসিডেন্টে এই টেনেন্টের এই আইটেমসগুলো মানে হারানো হয়েছে, এর জন্যই জরিমানা তোমাকে ল্যান্ডলর্ড দিতে হবে। ঠিক আছে, আমরা পুরোপুরি এই দি ভ্যালিউ অফ দি আইটেম আমরা দেব না, কিন্তু আমরা এই 30% আমরা এটা রিডিউস করে দিতে পারি, যেটাই হোক। এটাকে বলে স্পেশাল ড্যামেজেস। আর এগ্রিভেটেড ড্যামেজেস হচ্ছে মানে যে আপনাকে মানে পানিশ করার জন্য, আপনাকে বাংলায় পানিশটা কি, শাস্তি দেওয়ার জন্য, থ্যাংক ইউ, যে আপনাকে শাস্তি দেওয়ার জন্য, যে আপনার যে এই অ্যালিগেশন, যত বেশি অ্যালিগেশনস, যত বেশি ইনসিডেন্ট, তত বেশি শাস্তি। And there isn't any bigger punishment than punishing you in your pocket, in your wallet. আপনি যদি পয়সা যদি, and there have been cases where I had to either fight the case on the part of the tenant or defend the case on the part of the landlord. There have been cases where the compensation, the overall figure, has been known to go above 30,000 pounds. এটা entirely depends, এটা পুরোপুরি নির্ভর করে যে কত জটিল যে অ্যালিগেশনটা। যত বেশি যদি এই সিরিয়াস অ্যালিগেশন থাকে, যদি ফিজিক্যাল ভায়োলেন্স যদি হয়ে থাকে, তাহলে তো আপনার মানে এজ এ ল্যান্ডলর্ড আপনার এই জরিমানাটা অনেক বেশি থাকতে পারে। সো অল ইন অল মাই অ্যাডভাইস, আমার অ্যাডভাইসটা হচ্ছে যে টেনেন্টের যে আকর্ষণ করে এটাই বলবো যে আপনারা এরকম যদি কিছু হয়, তাহলে সবসময় শুরু থেকেই সচেতন থাকবেন, অ্যাডভাইস নেবেন শুরু থেকেই, আর সবসময় আপনার যে লেনদেনের ব্যাপারে ল্যান্ডলর্ডের সাথে সবসময় এই ব্যাপারটা ক্লিয়ার রাখবেন। আর ল্যান্ডলর্ডরা হচ্ছে, আপনারা চিন্তা করবেন না যদি শর্টকারে যদি রাখেন আপনারা এই টেনেন্টে, যে আপনারা কিছু এই আপনাদের ফায়দা হবে। অন দি কন্ট্রারি, এই সামনে দিয়ে এটা আপনার জন্য শুধুই মানে কস্টলি হবে। আপনারা শুরু থেকেই ব্যাপারটা ফর্মালাইজ করেন, রেগুলারাইজ করেন, দাস এনশোরিং যে আপনারা সামনে দিয়ে যে আপনাদের লায়াবিলিটিটা একটু মানে অ্যাভয়েড করার জন্য। ওকে, থ্যাংক ইউ। দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বিশেষ করে আনলফুল ইভিকশন হলে কি কি প্রোটেকশন রয়েছে আপনারা জানতে পেরেছেন। সুতরাং আজকের কথা বলবো না, আমি যেটা বলছিলাম যে আগে আমরা আলোচনা করছিলাম যে সেকশন 17 আন্ডারে 17 চাইল্ড চিলড্রেন অ্যাক্টের আন্ডারে যারা এখানে ওভারস্টেয়ার রয়েছেন কিন্তু অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে কোনো করেছেন বা ফেইল অ্যাসাইলাম সিকার, তারা হাউজিং প্রভিশনের জন্য হেল্প পেতে পারেন। সুতরাং এটা দেখবেন, ভালো করে রিপ্রেজেন্টেশন দিবেন কেয়ার প্রভিশনের জন্য বিভিন্ন ধরনের, এবং ক্যাশ হাউজিংও পেতে পারেন, পয়সাও পাবেন। পয়সার ক্ষেত্রে পাবেন আপনারা ইনকাম সাপোর্ট লেভেল, যেটা বাচ্চা যারা পায় সেই লেভেলটাই পাবেন। আমি যেটা বলছিলাম, দুইটা মামলা, অনেকগুলো মামলা রয়েছে, আমি দুইটা মামলা বলবো। একটা বার্মিংহাম সিটি কাউন্সিলের বিরুদ্ধে, সেটা 2010 সালের মামলা, এটা হাইকোর্টের মামলা। সেখানে এই হোম লোকাল কাউন্সিল, বার্মিংহাম সিটি কাউন্সিল রিফিউজ করেছিল যে তাদের বাচ্চাদের কোনো সাপোর্ট দেবে না, বলছিল যে তারা নিজ দেশে গিয়ে থাকতে পারবে। কিন্তু সেক্ষেত্রেও সেই মামলায় বার্মিংহাম সিটি কাউন্সিল হেরেছে। এবং আরেকটি মামলা, সেটা হচ্ছিল নিউক্যাসল সিটি কাউন্সিলের বিরুদ্ধে। সেইখানে অ্যাসাইলামের মামলার রিফিউজ হয়েছিল। অ্যাসাইলাম মামলার প্রথমে তারা দিয়েছে হেল্প, কিন্তু অ্যাসাইলামের রিফিউজ হওয়ার পরে তারা ডিসকন্টিনিউ করেছিল
এবং বলছিল যে সেখানে সেকশন 4-এর আন্ডারে হেল্প পাবে, সেইখানেও বারিংহাম নিউক্যাসল সিটি কাউন্সিল হেরেছে। সুতরাং আপনারা যাদের বাচ্চা রয়েছে, কোনো ধরনের লিভ নাই, বাচ্চার ভবিষ্যতের জন্য, বাচ্চার ইন্টারেস্টের বেস্ট ইন্টারেস্টের জন্য সেকশন 55 তো রয়েছেই, পাশাপাশি আপনার সেকশন 17 আন্ডারে হাউজিং এবং অন্যান্য সুবিধা পেতে পারে। ইনকাম সাপোর্ট লেভেলে যে রেটটা রয়েছে সেই রেটে সাপ্তাহিক ইনকাম পেতে পারে। এতে আপনার মূল অ্যাপ্লিকেশনের কোনো ধরনের ক্ষতি হবে না। সুতরাং সেই সুযোগ থেকে নিজের বঞ্চিত করবেন না। দর্শক মণ্ডলী, আমরা এই অনুষ্ঠানে জেনারেল অ্যাডভাইস দিয়ে থাকি। সুতরাং যে কোনো ধরনের অ্যাকশনে যাওয়ার পূর্বে, অ্যাপ্লিকেশনও করার পূর্বে অবশ্যই এক্সপার্ট অপিনিয়ন নেবেন, লয়ারের সাহায্য নেবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।